নমস্কার, আমি শ্রাবণী নাগ। শ্রাবণীর আড্ডাঘর প্রত্যেক সোমবার কোনো না কোনো শিল্পীর সঙ্গে আমি গানে গল্পে আড্ডায় থাকি। আজ আমার সঙ্গে রয়েছেন দিল্লির বিশিষ্ট সাংবাদিক শ্রী সমৃদ্ধ দত্ত। দাদার পরিচয় আমার আলাদা করে করানোর নেই, দাদাকে নিজেই নিজের পরিচয় আমি দাদাকে সকলের সামনে নিয়ে আসছি। তারপরে আমরা অনেক কিছু জানতে পারবো দাদার সম্বন্ধে, অনেক কিছু জিজ্ঞাসার আছে। আপনারা সঙ্গে থাকুন, অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন। নমস্কার, সকলকে স্বাগত এবং আমাকে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ। শ্রাবণী আমাদের যারা দিল্লির প্রবাসী বাঙালি তাদের কাছে অত্যন্ত প্রিয় এক সঙ্গীত শিল্পী। বিশেষত রবীন্দ্রনাথের গানে তার যে নিবেদন সেটা আমরা দীর্ঘ বছর ধরে, বেশ কিছু বছর ধরে উপভোগ করেছি। কিন্তু তারপর ওই কর্মসূত্রে বদলি হওয়ার সুবাদে তাকে চলে যেতে হয় শহর ছেড়ে। কিন্তু পুরোপুরি তিনি শহর ছাড়েননি, মাঝে মধ্যেই আমরা তাকে আবার এখানে দেখতে পাই, গান শুনতে পাই, বিশেষত রবীন্দ্র জয়ন্তী বা ওই সময়টাতে। শ্রাবণের এই আড্ডাঘর অনেকদিন ধরে চলছে, আমার তো মনে হয় বেশ কয়েক বছর ধরে চলছে, নাকি শ্রাবণী? 5 বছর হয়ে গেছে, 5.5 বছরের উপর হতে চলছে। কারণ আমি কোভিডের সময় শুরু করেছিলাম এবং আমার এখানে অনেক মানুষ এসেছেন এবং তাদের সঙ্গে গানে গল্প অনেক কিছু আমি শিখেছি। এত কিছু আমি ভীষণভাবে মানে কি বলবো, এত উপভোগ করি আমার অনুষ্ঠানটা। এত ধরনের মানুষ আসেন এবং তাদের কথা জানতে পারি, শুনতে পারি, আমার খুব ভালো লাগে। হ্যাঁ, এবার দাদা আমি এবার আপনাকে প্রথমে প্রশ্নটা আসি, সেটা হচ্ছে যে আপনি তো দিল্লির মানুষ না, শুধু রবীন্দ্র জয়ন্তী না, আমি কবি প্রয়াণের সময়ও দিল্লিতে থাকি। গত 3 বছর ধরে, হ্যাঁ, গত 3 বছর ধরে বেঙ্গল অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানে আমি অনুষ্ঠান করেছি কবি প্রয়াণে 22শে শ্রাবণ। হ্যাঁ, 22শে শ্রাবণের আশেপাশে কোনো একটা সময়। হ্যাঁ, 22শে শ্রাবণের দিনে না হলেও ওই সময়টা আমি গত 3 বছর ধরে প্রতি বছরই করেছি। তা যাই হোক, আমি খুব মানে দিল্লি শহরটা আমার খুব প্রিয় এবং ওখানকার মানুষজনও আমার খুব প্রিয়। সেটা সবাইকে আমি বলি যে আমার ওখানে মনে হয় না আমি বাংলার বাইরে আছি। এবারে আপনিও তো দীর্ঘদিন, আপনি কি কলকাতার মানুষ? কলকাতার? আমি পুরোপুরি যে কলকাতার কেন্দ্রস্থলে আমার বাড়ি ছিল এমন নয়, বাড়ি আছে এমন নয়। কলকাতার কাছে এই জায়গাগুলোকে শহরতলি বলা যায়, মফস্বল তো বটেই, তার একটা আলাদা পৃথক চরিত্র আছে, সেটি হলো বারাসাত। তো সেখানেই আমার, বারাসাতেই আমার স্কুলে পড়া বা পরবর্তী বেড়ে ওঠা, এই আর কি। সেখান থেকে আমার ধীরে ধীরে ওই চাকরি সূত্রে 2005 সালে দিল্লিতে আসা। তার আগে পর্যন্ত আমি কলকাতা এবং কলকাতার সংলগ্ন বিভিন্ন জেলায় এবং দূরবর্তী কিছু জেলায় এই সাংবাদিকতার প্রেক্ষিতেই কর্মসূত্রে ঘুরে বেরিয়েছি। মানে সেখানে আমাকে থাকতে হতো ওই জেলাগুলোতে। তাহলে আমি শুরুতে বলি, দাদা কিন্তু বর্তমানে আছেন। এবারে কলকাতার, আপনি বর্তমানের কলকাতার যে অফিসটা সেখানেই ছিলেন। বরুণ সেনগুপ্ত তখন, আমি তো যখন ছিলাম কলকাতায় তখন বরুণ সেনগুপ্ত ছিলেন। আপনি বরুণ সেনগুপ্ত কাছ থেকে লিখেছেন। 1993 সালে বর্তমান পত্রিকায় যখন যোগদান করি পরীক্ষা দিয়ে, সেই সময়ে তখন বরুণবাবুই ছিলেন সম্পাদক এবং তখন তো আমাদের বর্তমান কাগজ সবেমাত্র 1984 সালে প্রতিষ্ঠিত হয়েছে, অর্থাৎ আমি 9 বছরের যোগ দিয়েছিলাম। আর বরুণবাবু ইন্টারভিউ দিয়েছিলেন, ফলে বরুণবাবুকে তারপর থেকে একটানা আমার সৌভাগ্য যে আমি তাকে দেখেছি, তার সান্নিধ্য পেয়েছি, তার অনেক মূল্যবান উপদেশ পেয়েছি, তার দিশা নির্দেশ পেয়েছি। একজন খুব জুনিয়র সাংবাদিকের পক্ষে অথবা বাংলা সাংবাদিকতার সঙ্গে যারা, বিশেষত প্রিন্ট মিডিয়া যারা যুক্ত, তাদের বরুণ সেনগুপ্তকে কাছ থেকে দেখা, তার কাছে গাইডেন্স পাওয়া, তার নির্দেশিকা প্রত্যক্ষ করা, এটি একটি অন্যতম সৌভাগ্যের কারণ বলে যেতে পারে। সেই সৌভাগ্য
ঠিক ঠিক, কারণ বরুণ সেনগুপ্ত একরকম বর্তমানের প্রাণ প্রতিষ্ঠাতা, মানে বর্তমান যে উনি প্রতিষ্ঠা করেছেন। তা আমরা বর্তমান যে সংবাদপত্র ছাড়াও বর্তমান পত্রিকাটাও আমি দেখেছি যে বর্তমান পত্রিকাটাও খুব যে আমি বহু বছর ধরে বর্তমান পত্রিকা আমাদের বাড়িতে আসতো এবং প্রথম থেকে শেষ পর্যন্ত যে ধরনের লেখা, যে ধরনের ভ্রমণ থেকে শুরু করে বিভিন্ন, আমি বলবো যে সমস্ত কিছু, চলচ্চিত্র আছে, ভ্রমণ আছে, তার উপরে আপনার অনেক ছোট ছোট প্রবন্ধ, অনেক সেইগুলোতে আমি দেখেছি বর্তমান খুব স্ট্যান্ডার্ডটা এত বছর ধরে কিন্তু মেনটেন করে আসছে। এবং আমি আপনার লেখা বহুদিন ধরেই পড়ি বর্তমানে। আমি এবং দিল্লিতে এসেই আপনার সাথে আমার প্রথম পরিচয় হলো যে সমৃদ্ধ দত্ত, ওই সমৃদ্ধ দত্ত যার লেখা আমি পড়ি। এবং আমি একা না, আমার মাও আপনার খুব ভক্ত, আপনার লেখা। আমি আপনাকে বলেও ছিলাম যে আপনার লেখা উনি পড়েন, সেইটা নিয়ে আপনার সঙ্গে আমার কথাও হয়েছিল। হ্যাঁ, আপনি অনেকবার বলেছেন, আপনি একাধিকবার বলেছেন, এমনকি কোনো একটি বা দুটি বিশেষ লেখাকে উল্লেখ করেও আপনি বলেছেন যে আপনার এই লেখাটা আমি পড়লাম বা মা পড়লেন, আমাকে জানালেন আপনাকে জানিয়ে দিতে, এরকম আলোচনাও হয়েছে। না, সব থেকে আমার মানে মজার ব্যাপার, আমার মা যা অনেক খুব ভীষণ বই পড়ে এবং বই পড়ে যে লেখাটা ভালো লাগে সেই লেখার বইটা আমার জন্য তুলে রাখে। এবং আমি অনেক সময় যখন কলকাতা যাই বা কি ওই দেখি ওই বর্তমানটা সযত্নে রাখা আছে, আমাকে বলে সমৃদ্ধ দত্তের লেখাটা পড়বি। আমি বললাম সমৃদ্ধ দত্তকে আমি কিন্তু খুব কাছ থেকে চিনি, সমৃদ্ধ দত্তর সঙ্গে দিল্লিতে আমার আলাপ হয়েছে, ওনার যে স্ত্রী তিনি আমার বন্ধু, অসম্ভব ভালো নৃত্যশিল্পী। বললো তুই ওনাকে চিনিস? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই চিনি, আমি সুযোগ পেলে তোমার সঙ্গে আলাপ করিয়ে দেবো। তা যাই হোক, সেটা হয়নি। কিন্তু আপনার এবারে একটু অভিজ্ঞতাগুলো শুনি, যে আপনি একবার আপনার লেখাগুলো আপনি বর্তমানে বা আপনার ফেসবুকে আপনি আপনার লেখাগুলো আমি কিন্তু ফলো করি। তা একটা লেখায় আমি দেখছিলাম যে সুনীল গাঙ্গুলির সঙ্গে আপনার একটা অভিজ্ঞতা আপনি লিখেছিলেন, সেটা সম্পর্কে একটু শুনি। সুনীল গাঙ্গুলি, আমি যে সময়টায় বর্তমান কাগজে চাকরিতে ঢুকি, প্রথম বছরটা আমি কলকাতায় কাজ করি, তারপরেই আমার ট্রান্সফার হয়ে যায় জেলায়। আমাদের নিয়ম ছিল যে অন্তত পক্ষে 2-3টে বা তার বেশিও জেলায় কভার করতে হবে। তো সেই জেলাগুলো কভার করার সময় প্রকৃতপক্ষে তখনই আমি এই বাংলার জেলা, বাংলার গ্রাম, ব্লক, মফস্বল অর্থাৎ বাংলার সঙ্গে পরিচয় হয়। সেই সময় আমার প্রথমবার নদিয়ার কৃষ্ণগঞ্জে, আমি প্রথমে শীর্ষেন্দু বাবুর কথা বলবো, সেখানেই প্রথম নদিয়াতে আমি যখন গিয়েছিলাম তখন আমার একটি পুষ্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল অনেক দূরে, সীমান্ত গ্রাম সেটি, মাঝদিয়ার কাছে কৃষ্ণগঞ্জ এলাকা। সেই আমি পুষ্প প্রদর্শনী, সেই সময় শীতকালে পুষ্প প্রদর্শনী হতো, তো সেই পুষ্প প্রদর্শনী অনুষ্ঠানে গিয়ে তাদের যে আয়োজক তারা মঞ্চে হঠাৎ আমাকে ডাকলেন এবং তারপরে দেখা গেল সেখানে আগে থেকেই বসে আছেন মাননীয় শীর্ষেন্দু মুখোপাধ্যায়। তো আমি তো সেটাতে খুব হতবাক হয়েছি, তার কারণ আমি সেই সময় যখন কৃষ্ণনগরে ট্রান্সফার হয়ে একা থাকতাম, সেই সময় আমার প্রতিদিনের একটি বই ছিল অবশ্য পাঠ্য। আমি যেহেতু একা থাকতাম এবং সমস্ত বই টই এসব নিয়ে যাওয়া সম্ভব হয়নি, তার ফলে আমি একটি সেকেন্ড হ্যান্ড মানব জমিন বই কিনেছিলাম। ওই মানব জমিন আমি প্রতিদিন পড়তাম এবং সেই সময় কাকতালীয়ভাবে এটি একটি সমাপতন বলা যেতে পারে যে আমাকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হলো এমন একটি মঞ্চে যেখানে শীর্ষেন্দুবাবুই উপস্থিত। হয়তো তার আগের দিন রাত্রেও আমি মানব জমিন পড়েছি। তো সেখানেই এই যে রূপকথার মতো একটা আমার ব্যক্তিগত স্বপ্ন দৃশ্য তৈরি হলো, সেখানে শেষ হলো না, কেবল বৃষ্টি নামলো এবং অনুষ্ঠান শেষে আমার আর ফেরার বাস নেই, ফেরার ট্রেন নেই, ট্রেন চলে না ওখানে। পরবর্তীকালে মাঝদিয়াতে এদের সীমান্ত, কিন্তু ওই জায়গাটা এমনই যে ট্রেন স্টেশনটা দূরে। তো তখন আয়োজকরা ওই একটি জিপের সামনে আমাকে নিয়ে গিয়ে বললেন যে এই জিপটা কলকাতায় যাবে, আপনাকে কৃষ্ণনগরে নামিয়ে দেবে। আমি এবারে
একটু একটা হুড খুলে ঢুকে উঠে দেখলাম যে শীর্ষেন্দু বাবু স্বয়ং বসে আছেন আমার সামনে। তো এটা হচ্ছে জিপের মধ্যে, ওনারা কলকাতায় ফিরছেন। তো সেই যে যাত্রাপথ, 1 ঘন্টার একটি যাত্রাপথ, বাইরে প্রবল বৃষ্টি এবং আমার ভেতরেও একটা আনন্দ ক্ষরণ হচ্ছে ওই বৃষ্টির সঙ্গে সঙ্গতি দেখে, কেননা সামনে বসে আছেন আমার আনন্দের বৃষ্টি। হ্যাঁ, তো এই ওটি আমার বাইরে সাংবাদিক হিসেবে বাইরে যাওয়ার সাহিত্যের প্রেক্ষিতে বা সাহিত্যের পরিপ্রেক্ষিতে ওটা আমার প্রথম একটা আপ্লুত হওয়া। এটা তো সাহিত্যের দিকে গেল। সুনীল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল তখন একবার বঙ্গ সংস্কৃতি সম্মেলন চালু হলো অনেকদিন পরে। 60-এর দশকে বঙ্গ সংস্কৃতি সম্মেলন হতো, কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে যায়। সেটা মার্কাস স্কয়ারে হতো। পরবর্তীকালে আবার নতুন করে চালু হয়, এই 9-এর দশকের শেষ দিকে আবার চালু হয়, অথবা 2001-2 পর্যন্ত চালু হয়েছিল। সেটা কার্জন পার্কের এইসব জায়গাগুলোতে হতো, ময়দানে। সেই অনুষ্ঠানে আমার সঙ্গে সুনীল গঙ্গোপাধ্যায় প্রথম দেখা হয়, তার একটা সাক্ষাৎকার নিয়েছিলাম। তো এই দুজন আমার খুব প্রিয় সাহিত্যিক। তো আমার সাংবাদিক জীবনের সূত্রপাতেই তাদের দুজনের সাক্ষাৎ এবং সান্নিধ্য আমি লাভ করে কার্যত ধন্য হয়েছি বলা যেতে পারে। আচ্ছা, আমি একটু পড়ে নিই। ইন্দ্রাণী লিখছে, নমস্কার সমৃদ্ধদা, আজকের অনুষ্ঠান ভালোভাবে বলাই বাহুল্য। বর্তমানের কথা যেহেতু আসলো, সাপ্তাহিক বর্তমান, ইন্দ্রাণী লিখছে, একটি ছোটি পত্রিকা সত্যি, কিন্তু বড্ড ইন্টারেস্টিং টপিক থাকে, বলতেই হয়। আমার শাশুড়ি মা এবং সমৃদ্ধদা নিয়মিত লেখা পড়েন, সুতরাং দেখছেন তো আমার মা, ওর শাশুড়ি মা সবাই কিন্তু আপনার লেখার খুব ভক্ত। এবারে না, ইন্দ্রাণী খুব মনোযোগী পাঠক। ইন্দ্রাণী পড়ে এবং তার ফিডব্যাক দেয়, প্রতিক্রিয়া দেয়, পাঠ প্রতিক্রিয়া লেখে দীর্ঘদিন ধরে। ধন্যবাদ। আমিও লাইনে আছি, কিন্তু আমিও আপনার সব লেখাগুলো। এবারে আরেকটু বলি, আপনার একটা লেখা আমি পড়েছিলাম, পুরানা কেল্লা, দিল্লির যে পুরানা কেল্লা, সেটা নিয়ে আপনি একটা লেখা লিখেছিলেন। সেটা সম্পর্কে একটু শুনি, কারণ আপনি বলছেন যে কোনো সময় হয়তো দেখা যাবে ঘুরতে ঘুরতে ভীমের গদাও পাওয়া যেতে পারে। এই কথাটা আমার খুব ভালো লেগেছিল। মানে ওইটার তো দীর্ঘদিনের ইতিহাস। ইন্দ্রপ্রস্থ বলতে আমরা যেটা বুঝি, আসলে ওটা দিল্লি। যখন ওই খান্ডব দহন যখন হয়েছিল, খান্ডব দহন ওই জায়গাটা ঠিক কোনটা? ওটা কি মিরাট নাকি দিল্লি? দিল্লির ইতিহাসের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো যে যত শাসক দিল্লিতে এসেছেন, সেটি সুলতানি আমলের আগে থেকেই অনঙ্গপাল ছিলেন। হিন্দু রাজা শেষ অনঙ্গপাল ছিলেন। এখন যেখানে কুতুব মিনার, তার পেছনের এলাকাটা এবং ওই গোটা অঞ্চলটা অনঙ্গপাল ছিলেন। সেই সময় তার একটা টোমার সাম্রাজ্য, টোমার রাজ্য তাদের ছিলেন। তো এই অনঙ্গপাল থেকে শুরু হয়ে প্রত্যেকেই দিল্লিতে যখন শাসন করেছেন, তাদের একটা প্রবণতা দেখা যায় যে প্রত্যেকেই দিল্লির রাজধানী, অর্থাৎ তিনি যেখান থেকে শাসন করবেন সেটিকে ক্রমেই আস্তে আস্তে দক্ষিণ থেকে আবার একটু এদিকে নিয়ে যান, অর্থাৎ পরিবর্তন করেন। আগের শাসক যেখান থেকে রাজ্য চালিয়েছে, তারা সেখানে কোনো শাসকই সেখান থেকে রাজ্য চালাতে চাননি। এবং সব থেকে অদ্ভুতের ব্যাপার হচ্ছে এই, যত শাসক দিল্লির রাজধানী পরিবর্তন করার চেষ্টা করেছে, অর্থাৎ স্থান পরিবর্তন করেছে, তার হয় 6 মাসের মধ্যে বা 1 বছরের মধ্যে মৃত্যু হয়েছে, অথবা তার পরাজয় ঘটেছে। যারাই এটা করেছে, এইটা তো মহাভারতের সময় থেকেও, যুধিষ্ঠির যখন ইন্দ্রপ্রস্থ গোড়াপত্তন করলেন, তিনিও তো এখানে থাকতেন। ঠিকই বলেছেন। তো এই যে যেখানে ইন্দ্রপ্রস্থ বলে আছে, ইন্দ্রপ্রস্থ নামক রাজধানীটি তৈরি হয়েছিল বলে মহাভারতে রচিত বা লিখিত হয়েছে, সেই যে জায়গাটা, সেই জায়গাটাকে পরবর্তীকালের পুরাতাত্ত্বিকরা তারা মনে করেন যে এই জায়গাটা সেই ইন্দ্রপ্রস্থ, অর্থাৎ আজকের যেটা পুরানা কিলা এবং তার সংলগ্ন যে অংশটা, সেটা। তার ফলে সাম্প্রতিককালে বেশ কিছু বছর ধরে আমরা লক্ষ্য করি যে পুরানা কিলার মধ্যে এবং পুরানা কিলার পেছনের অংশগুলোতে সেখানে ক্রমাগত পুরাতাত্ত্বিক খনন চলছে।
অর্থাৎ ক্রমাগত যতই খনন চলছে তত দেখা যাচ্ছে যে ধীরে 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 প্রায় লৌহযুগ, তাম্রযুগ, বিভিন্ন মৃৎপাত্র পাওয়া যাচ্ছে, বিভিন্ন আধার পাওয়া যাচ্ছে, বিভিন্ন অস্ত্র পাওয়া যাচ্ছে, এবং কেউ ঠাহর করতে পারছে না যে এই যে অংশটা, অর্থাৎ এই যে ইন্দ্রপ্রস্থ এবং ইন্দ্রপ্রস্থ সংলগ্ন গোটা এলাকা, এটি কার্যত কবে থেকে চলছে। সেই জন্যই আরো দৃঢ় ধারণা হয়েছে যে মহাভারত যখন লিখিত হয়েছে সেই সময় এই যে হস্তিনাপুর থেকে একটি রাজবংশ চলে এলো, হস্তিনাপুর হচ্ছে এখনকার যে মিরাট, আচ্ছা হস্তিনাপুরে এখন যে মিরাট অংশ সেটা হচ্ছে হস্তিনাপুর ছিল। তো তখন এখনো সেই কারণেই ওই খনন কার্যটা কিন্তু এখনো চলছে। এখনো যদি আমরা পুরানা কিল্লায় ঢুকি তাহলে পুরানা কিল্লা তৈরি শুরু করেছিলেন হচ্ছে হুমায়ুন। তিনি নাম দিয়েছিলেন এই জায়গাটার দিনোপানা। তো এই জায়গা অর্থাৎ নতুন রাজধানী দিনোপানা। তো তিনি যথারীতি তিনি তো নতুন রাজধানী তৈরি করছেন, মানে তাকে পরাস্ত হতেই হবে, সুতরাং শেরশাহ তাকে হারিয়ে দিলেন। শেরশাহ হারিয়ে দেওয়ার পরে তিনি আর অন্যত্র কিছু করলেন না, তিনি এখানেই চেষ্টা করলেন ওইটাকে সম্পূর্ণ করার। তার ফলে আমরা লক্ষ্য করব যে পুরানা কিল্লার সংলগ্ন উল্টো দিকের রাস্তাটার নাম এখনো শেরশাহ রোড। তৈরি করেছেন হুমায়ুন, কিন্তু নাম শেরশাহ রোড, কেননা শেষ করেছেন শেরশাহ। তো এই পুরানা কিল্লাকে কেন্দ্র করে 1 মাসের জন্য একজন রাজা, তিনি এই মুহূর্তে ধরা যেতে পারে সেটা হরিয়ানার পলবল বলে যে জায়গাটা আছে ওই চত্বর থেকে এসে হুমায়ুনের পিতা আকবরকে, হুমায়ুনের ছেলে আকবরকে হারিয়ে। তখন আকবর সরাসরি লড়াই করেননি, আকবরের সৈন্য সামন্ত তাদের হারিয়ে দিয়েছিলেন। ফলে ওই যে তিনি নাম নিয়েছিলেন বিক্রমাদিত্য, এবং ওই হিন্দু রাজা 1 মাস রাজত্ব করেছিলেন। তারপর আগ্রা থেকে আবার আকবর এসে আক্রমণ করেন এবং এই যে রাজা তাকে হারিয়ে দেন, আবার দখল করেন পুরানা কিল্লা। তো এই হচ্ছে পুরানা কিল্লার সূত্রপাত। কিন্তু সূত্রপাতটা সেখানে হলেও পরবর্তীকালে তার যে খনন কার্য, তার যে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের গবেষণা, সেটা কিন্তু এখনো চলছে। এবং এরা মনে করছেন যে এখানে মহাভারতের সময়কাল শুধুমাত্র যে বিভিন্ন অনুষঙ্গ পাওয়া যাবে তাই নয়, এমনও হতে পারে যে এখান থেকে যমুনা পর্যন্ত কোনো গোপন সুড়ঙ্গও পাওয়া যেতে পারে। কারণ গোপন সুড়ঙ্গ থেকে ওদিকে অন্যত্র একটি যাওয়ার পথ আবিষ্কৃত হয়েছে বা হতে পারে বলে এদের ধারণা। সেই কার্যত একটি রহস্য কাহিনীর মতো সরল একটা পুরাতত্ত্বের গবেষণা এখনো চলছে। আর কিন্তু দ্রৌপদী চূড়াও তো ওখানে রয়েছে, মানে আমরা যতদূর পুরানা কিল্লার ভিতরেই তো দ্রৌপদী চূড়া ওখানেই চলেছে। আর আমার আসলে একটি ধারাবাহিক লেখা চলছিল, সেটার নাম ছিল গুপ্ত রাজধানী। অর্থাৎ এই দিল্লির আনাচে কানাচে যে জায়গাগুলো আছে ততটা খ্যাতনামা নয়, ততটা জনপ্রিয় বা পরিচিত নয়, সেই জায়গাগুলো সম্পর্কে বা তার সঙ্গে সংশ্লিষ্ট যে ঐতিহাসিক কাহিনী এবং লেজেন্ড বা কিংবদন্তি অথবা মিথ জড়িয়ে আছে, সেইগুলোকে কেন্দ্র করে একটা বলা যেতে পারে গল্পের মতো করে পরিবেশন করার চেষ্টা করেছিলাম। সেই গুপ্ত রাজধানীর অন্তর্গত এই জায়গাগুলো ছিল বিভিন্ন অংশ, আর কিছু কিছু বিখ্যাত জায়গা, কিছু কিছু অবিখ্যাত জায়গা। হ্যাঁ, আর একটা লেখা আমি পড়েছিলাম আপনার, সেটা হচ্ছে যে বাবরের মৃত্যু রহস্য। আমরা জানি যে বাবর, হুমায়ুন যখন অসুস্থ ছিলেন, উনি ঈশ্বরের মানে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন যে আমার জীবনের বিনিময়ে ছেলেকে ভালো করো। কিন্তু এটা ইতিহাস বলে, কিন্তু ঘটনা নাকি সেটা নয়। মানে ইতিহাস সবসময় যেটা বইতে আমরা পাই তার পিছনে অন্য ঘটনা থাকে। সেইটার একটা ছায়া আমি আপনার লেখায় পেয়েছিলাম, সেইটা সম্বন্ধে একটু যদি। বাবর যখন 1526 খ্রিস্টাব্দে দিল্লি আক্রমণ করেছিলেন, তার আগে উনি একাধিকবার দিল্লি আক্রমণের চেষ্টা করেছেন। শেষবার 1519-এ করেছিলেন, তিনি সেভাবে সফল হননি, কারণ ইব্রাহিম লোদি অনেক শক্তিশালী ছিলেন, 1 লক্ষ সেনা ছিল ইব্রাহিম লোদির কাছে। তো 1526-এ তুফং নামে একটা বিশেষ রাইফেল বাবরের কাছে ছিল, একটা তখন, এখন তো রাইফেল বলে, তখন বন্দুক, অর্থাৎ আগ্নেয়াস্ত্র,
কামান তো ছিলই, কিন্তু একটা তুফাং নামে নতুন এক ধরনের, নতুন মানে সেই সময় নতুন একটি আগ্নেয়াস্ত্র তিনি নিয়ে এসেছিলেন। তো সেই 1526 সালের যুদ্ধে খুব সহজেই আমরা জানি তিনি জিতে গেলেন। তো ইব্রাহিম লোদিকে তো পানিপথের যুদ্ধ, ইব্রাহিম লোদিকে তো হারিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম লোদির যে মা, এই মা বা তার স্ত্রী, তার কন্যা, এদেরকে বাবর হত্যা করলেন না। আবার এমনও না যে তিনি তাদেরকে নিজের হারেমে জেনানা মহলে নিয়ে এসে নিজে আবার তাদেরকে ব্যবহার করলেন, উপভোগ করলেন, তা নয়। তিনি তাদেরকে জেনানা মহলে রাখলেন, কিন্তু বললেন আমি যথাযোগ্য সম্মান দিয়েই তোমাদেরকে রাখবো, কিন্তু হত্যা করলেন না। যথাযোগ্য সম্মান দিয়েছেন। মায়ের নাম দিলওয়ারা বেগম, কিন্তু যে ছেলেকে হত্যা করেছে সে যতই সম্মান দিক, মা তো তাকে আর মনে প্রাণে ক্ষমা করতে পারবে না। সেই কারণেই দিলওয়ারা বেগম তিনি প্রবলভাবে চেষ্টা করছেন যে কিভাবে প্রতিশোধ নেওয়া যায়। তো সেই সময় সাধারণত চাখনদার মানে হচ্ছে একটা ওই রাজা বৎসাদের যে খাবার, সেই খাবারটা একজন কেউ টেস্ট করে, একজন প্রথমে দেখে নেয় যে এটার মধ্যে বিষ মেশানো আছে কিনা। সেই প্রথা প্রসঙ্গত এখনো আছে, অর্থাৎ আজকের দিনে যারা রাজা বাদশাহ বিভিন্ন রাষ্ট্রের, তাদের কাছেও এরকম একজন কর্মচারী, একাধিক কর্মচারী আছে যারা, এটা চিরকালে হয়ে এসছে, চন্দ্রগুপ্ত চাণক্যের সময় থেকেও ছিল। আমি বলতে যাচ্ছিলাম, চন্দ্রগুপ্তের সময় কিন্তু চন্দ্রগুপ্তের খাবারে বিষ মেশানো হতো হালকা করে, ভেতরে একটা প্রতিরোধ তৈরি হয়। এবং এটা আমি সত্যি কিনা জানি না, ওনার চন্দ্রগুপ্তের যিনি স্ত্রী ছিলেন তিনি বোধহয় ওই খাবার খেয়ে ওনার কিছু, মানে উনি মারা গেছিলেন এরকম কিছু, এটা কি সত্যি? এরকম একটি কাহিনী আছে, একটা বৌদ্ধ এবং জৈন টেক্সটের মধ্যে এই কাহিনীটি রয়েছে। তার স্ত্রীর নাম ছিল দুর্ধারা। কেউ কেউ বলে থাকেন যে তিনি ধননন্দের, অর্থাৎ চন্দ্রগুপ্ত যাকে হারিয়ে নগর জয় করেছিলেন সেই ধননন্দেরই কন্যা, অথবা পরিবারের কেউ। সেই দুর্ধারা সন্তানবতী অবস্থায় এই চন্দ্রগুপ্তের খাবার এবং পানীয় জল পান করে এবং খেয়ে নেন কিছুটা। তো চন্দ্রগুপ্ত তখন বাধা দিতেও পারেননি, তিনি জানতেনও না, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার হয়ে গিয়েছিল। তো তারপরে তো যেটা কথিত আছে সেটা হলো যে দুর্ধারার পেট চিরে সন্তানকে বের করে নিয়েছিলেন চাণক্য, যাতে করে পুত্র সন্তানটি বেঁচে যায়, বিন্দুসার। তো তারপরে আবার সেই কাহিনী পল্লবিত হতে হতে এমনও বলা হয় যে বিন্দুসার চাণক্যকে অপছন্দ করতেন, যেহেতু মার হত্যাকারী। এই সবকটাই হচ্ছে একটা কিংবদন্তির অংশ, অথবা বিভিন্ন মিথ বা জনশ্রুতি, এবং পরবর্তীকালে বিভিন্ন নাটকে ব্যবহৃত হয়েছে। কারণ সেই সময় মেগাস্থেনিসের ইন্ডিকা ছাড়া খুব বেশি লিখিত টেক্সট পাওয়া যায় না। পরে লেখা হয়েছে বৌদ্ধ এবং মহাপরিস্থিতম বলে একটা বই আছে জৈন, এই বৌদ্ধ এবং জৈন টেক্সটে পাওয়া যায়। কিন্তু আপনি যে রেফারেন্সটা দিলেন সেটা ঠিক, অর্থাৎ আমাদের যে আলোচনাটা চলছিল যে ওই বাবরকে দিলওয়ারা বেগম তার যে স্বাদ পরীক্ষাকারী, সেই স্বাদ পরীক্ষাকারী মকবুলকে তিনি হাত করেছিলেন দিলওয়ারা বেগম। অর্থাৎ সে জানতো যে বিষ মেশানো হবে, তাকে দিয়েই বিষটা দেওয়া হয়েছিল খরগোশের মাংসের সঙ্গে। তো এই খরগোশের মাংস বাবর খাওয়ার পরে তার ঠিক একদিন, দুদিন, 3 দিন পরেও তার মৃত্যু হলো না। দিলওয়ারা বেগম খুবই হতাশ, মারা তো গেল না। পরবর্তীকালে দেখা গেল যে তার 6 মাসের মধ্যে বাবর মারা গিয়েছিলেন। ফলে ধরে নেওয়া হয় যে তার অন্ত্রে একটি ক্ষত তৈরি হয়েছিল, এবং সেটি হতেও পারে তার মৃত্যুর অন্যতম কারণ। এটা এভাবে ব্যাপারটাকে রিলেট করা হচ্ছিল। এটাই একমাত্র জানা নেই। হুমায়ুনের অসুস্থতার জন্য বাবর তখন প্রার্থনা করেছিলেন, আমার প্রাণ নিয়ে নাও, আমার আয়ু ছেলেকে দিয়ে দাও, ছেলেকে সেই তুলনায় সেই বিনিময়ে ছেলেকে বাঁচিয়ে দাও। বাবরের মানে এটা একরকম স্লো পয়জন ওনার শরীরের মধ্যে বলা যেতেই পারে।
কেন দিলওয়ারা বেগমের ঘটনাটা তো সত্যি, তিনি জেনারেল মহলে ছিলেন। আচ্ছা, এই যে আচ্ছা, অনেকে লিখছে আমার লেখাগুলো, আমি গল্প শুনতে এতটাই তার মধ্যে ডুবে যাচ্ছি, আমার সব পড়া হচ্ছে না। প্রসেন কুমার সাহা লিখছেন বাংলাদেশ থেকে, শুভ সন্ধ্যা, গুণী শিল্পী এবং দুজনকে অভিনন্দন। সুমিত্রা চক্রবর্তী, প্রণাম দাদা, অনেক কিছু জানতে পারছি। সোনালী ব্যানার্জি লিখছেন সমৃদ্ধদার কথা শুনে আমরাও সমৃদ্ধ হচ্ছি, দাদার নাম সার্থক। একদম ঠিক, দাদার নাম সার্থক। ঝুমা লিখছে সমৃদ্ধদা, ঝুমা লিখছে, আমার এরা সবাই দিল্লির বন্ধু। সমৃদ্ধদা এত সুন্দরভাবে বলছেন আমাদের সামনে, পুরো সত্যি ছবির মতো ভেসে উঠছে। আমি নিজেও যখন পড়ি আমার একদম চোখের সামনে ভেসে ওঠে। আপনি কলকাতায় বইমেলাতে আপনার কিছু বই এর মধ্যে প্রকাশ হয়েছে দাদা, সেইগুলো সম্পর্কে একটু শুনবো। হ্যাঁ, আমার এই পর্যন্ত 26টা বই। হ্যাঁ, একটা কথা আমি বলি। হ্যাঁ বলুন। আমি একটা কথা ছোট করে বলে নি, সমৃদ্ধদা সকলের ইন্টারভিউ নেয় না, আমার খুব ধৃষ্টতা যে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি। এটা আমার কাছে খুব, প্রথমত হচ্ছে সৌভাগ্য, আর দ্বিতীয়ত হচ্ছে যে এবারে আমি বুঝতে পারছি যে ইন্টারভিউ দেওয়া কঠিন অনেক, ইন্টারভিউ নেওয়া অনেক সহজ। সেটা ঠিক, ইন্টারভিউ দেওয়াটা সত্যিই কঠিন। ইন্দ্রাণী লিখছে শ্রাবণীনাথ সমৃদ্ধদা, যে আপনার আপনার যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু ভারী চমৎকার, একটা সাংস্কৃতিক পরিমণ্ডলই শুধু নয়, ওই যে রবীন্দ্রনাথের স্বাক্ষরিত যে বইটা, সেই বইটিকে ওভাবে, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর স্পষ্টভাবে প্রতিভাত, শুধুমাত্র তার স্বাক্ষর নয়, তার পাশে দুটো ছবিও আছে, ফলে সামগ্রিকভাবে আপনার ব্যাকগ্রাউন্ডটার মধ্যে একটা সাংস্কৃতিক আবহ তীব্রভাবে প্রকট। হ্যাঁ, তার মধ্যে আবার আমার তানপুরাটাও আছে। আচ্ছা, আমার ডিজিটাল তানপুরাটাও আছে। এখানে যারা এই শ্রাবণীর আড্ডাঘরে যারা আজকে এসেছেন তাদের সবাইকে স্বাগত জানাই। তবে তাদের হয়ে আমি যেটা বলবো সেটা হলো যে এই ইতিহাসের কথা, সাংবাদিকতার কথা, সাহিত্যের কথা, এটা তো চলছে, কিন্তু সকলে অধীরাগ্রহ অপেক্ষা করছে যে আপনি গান কখন শোনাবেন। একটা কিছু শুরু না করলে কি করে হবে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি একটা কথা ফাঁস করে দিচ্ছি। ইন্দ্রাণী লিখেছে, শ্রাবণীনাথ, আমরা সমৃদ্ধদার সাংবাদিক লেখক সত্তাগুলো সাধারণত দেখি, কিন্তু সমৃদ্ধদার আর একটা দিক আমি জানি, সেটা আমি ফেসবুকে দু একবার দেখেছি, সেটা হচ্ছে সমৃদ্ধদা কিন্তু কিশোর কুমারের গান খুব ভালো গান, এটা আমি শুনেওছি। না, সেটা ঠিক প্রকাশযোগ্য নয়, মানে সেটা আমি আপনাকে স্পষ্টই বলছি যে আমি মোটামুটি সেইগুলোই প্রকাশযোগ্য মনে করি, যে যেটা আমার এখতিয়ারের মধ্যে। তো ফলে আমি গান শুনতে ভালোবাসি, গান নিয়ে লেখালেখিও করেছি, কিন্তু গান গাওয়াটা একদম এতই ব্যক্তিগত একটা স্তরে যে আমি মনেই করি না যে সেই গানটা অন্তত পক্ষে প্রকাশযোগ্যতা পেয়েছে বা পাবে। এটা নিয়ে, আর বিশেষ করে আপনার সামনে তো মানে অসম্ভব স্পর্ধা হয়ে যাবে। আপনি আমাকে একটা, আমি গান নিয়ে কথা বলতে পারি, আমি যেটা চাইছি সেটা হচ্ছে আপনার কাছ থেকে আমি কিছু গান নিয়ে কিন্তু কথোপকথনের মাধ্যমে কিছু জানতে চাইছি। আচ্ছা আচ্ছা, বলুন কি জানতে চান। আমি আমার যতদূর জ্ঞান আমি চেষ্টা করব। তোমার লেখা একটা কবিতা তোমার মুখে শুনতে চাই সমৃদ্ধরা, এটা সোনালী ব্যানার্জি লিখছে, এটা তো একটা হতেই পারে, আমরা একটু কবিতা শুনি তারপরে গান হবে। আচ্ছা, আমার কাছে আসলে মানে হাতের কাছে কবিতার বইটা নেই, এটা আচ্ছা আমি দেখছি, আছে নিশ্চয়ই। কবিতা কিংবা কোনো পাঠ, সেটা আমার মতে না বই হাতে নিয়ে করলে বেশ তার একটা আলাদা মাহাত্ম্য থাকে। এই আজকাল একটু মোবাইল চলে আসাতে ওই ব্যাপারটা চলে গেছে। বিউ লিখছে দারুণ জমে গেছে আড্ডা। শ্রাবণী, দাদা বলো, দাদার লেখা একটা, হ্যাঁ তো দাদা বলছেন, দাদাকে বলো দাদার একটা লেখা বলতে, লেখা পড়তে, অবশ্যই দাদা পড়ছেন। একেবারে আড্ডার ছেলে, গান গান। হ্যাঁ, আমি একদমই মানে এই এই যে কবিতা পাঠের ব্যাপারটা যে আসতে পারে এটা আমার মাথাতেই আসেনি কখনো, এই জন্যই
যে আমার সাকুল্যে 26টা বই প্রকাশিত হয়েছে, কিন্তু কবিতার বই মাত্র একটা, এবং সেটাও যে খুব একটা উল্লেখযোগ্য তাও না, কারণ সেটা নিয়ে খুব একটা আলোচনাও হয় না, পাঠক পাঠিকাও খুব একটা নেই, ফলে ওটা কার্যত একটা বিস্মরণে চলে গিয়েছে। তো আমিও সেটা আর মাথাতে আসেনি। আমি বরং একটা আপনার মানে গান সংক্রান্তই একটা, যদিও হিন্দি গান, তো সেই সম্পর্কে আমার একটা ভাবনা বরং আমরা একটু কথা বলতে পারি। যে যেমন মানে আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে এই যে দেশভাগের পর থেকে আমরা লক্ষ্য করেছি, স্বাধীনতা এবং দেশভাগের পর থেকে হিন্দি সিনেমার যে গান, এই হিন্দি সিনেমার গান, আমি সেটা একটা লিখেছি, আমি বলছি যে জীবন ঠিক কেমন সে কথা স্বাধীনতা ও দেশভাগের পর থেকেই হিন্দি সিনেমার গান আমাদের প্রাণপণে বুঝিয়েছে। সেই কারণেই জিন্দেগি নামক শব্দ দিয়ে দেশভাগের পর থেকে অসংখ্য গান আমরা শুনতে পাই। জিন্দেগি, ঘুরে ফিরে জিন্দেগি শব্দটা আসে হিন্দি গানে। জিন্দেগি কা সফর, জিন্দেগি এক সফর। আমরা যারা খুবই সাধারণ শ্রোতা, তাদের অনুভবে এই জিন্দেগি শব্দটি শুনলেই যে গানগুলির বাক্য আছড়ে পড়ে স্মৃতিতে, সেখানে আমরা খুব লক্ষ্য করি যে পাঞ্জাব প্রদেশে, অখণ্ড ভারতের যে পাঞ্জাব প্রদেশ, সেখানে যে গীতিকাররা জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে মুম্বাইতে চলে আসেন, এদেশে চলে আসেন, আর তাদের যেন জিন্দেগিকে নিয়ে, অর্থাৎ জিন্দেগিকে নিয়ে একটু বিশ্লেষণ করা, জিন্দেগি কেমন বা জীবন কেমন সেটা বোঝার চেষ্টা, তাদের মতো করে ব্যাখ্যা দেওয়া, এই প্রবণতাটা বেশি। আমাদের মনে পড়ে যে मैं जिंदगी के साथ निभाता चला गया, এই গানটির কথা জিন্দেগি খুব মনে পড়ছে, কারণ এটি লেখা ছিল শাহির লুধিয়ানবির। শাহির লুধিয়ানবির প্রকৃত নাম ছিল আব্দুল হাই। অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের এই মানুষটির গানের দ্বিতীয় বাক্য আমাদের শিখিয়েছিল সব দুশ্চিন্তাকে উড়িয়ে জীবনের সঙ্গে এগিয়ে চলতে হবে। এই গানটার কথা বলছি। অর্থাৎ আমি বলতে চাইছি যে জিন্দেগি অর্থাৎ জীবনকে নিয়ে সবাই বিভিন্ন রকম ভাবে ভেবেছে, দেখেছে। পাঞ্জাবের আরেকজন, তিনি জন্মেছিলেন ঝিলম নামক জেলায়, তার নাম গুলজার। তো তিনি বলেছিলেন যে বেঁচে থাকার জন্য যে বেদনাকে সামলাতে হবে, এই কথা তিনি কখনো ভাবেননি। অর্থাৎ জিনে কে লিয়ে সোচা হি নেহি দর্দ সামালনে হোঙ্গে, তিনি বলেছিলেন যে জীবন এটা তো ভাবিনি যে দর্দ সামালনে হোঙ্গে জিনে কে লিয়ে। তো এই গানটা ছিল হচ্ছে তুজসে নারাজ নেহি জিন্দেগি हैरान में, এটা আমরা সবাই জানি। কিন্তু এই পাঞ্জাবের রাওয়ালপিন্ডি থেকে মুম্বাইতে আসা আরেকজন ব্যক্তি, তিনি হলেন আনন্দ বক্সী। তিনি দুখানা কার্যত পাশুপথ অথবা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন তার এই পাঞ্জাব প্রদেশের দুই গীতিকার ভ্রাতার উদ্দেশ্যে, যে আমি বা কম কিসে। সেই আনন্দ বক্সীর দুখানা বিখ্যাত ব্রহ্মাস্ত্র তো জিন্দেগি কা সফর এবং জিন্দেগি কে সফর মে গুজার জাতে হ্যায় জো মুকাম, তিনটে, এই দুটো গান। অর্থাৎ এই দুটি কিশোর কুমারের গান। প্রথম গানে তিনি বলছেন, অর্থাৎ জিন্দেগি কা সফর, এই গানে তিনি বলছেন জীবনের যাত্রাপথকে কেউ বুঝতেও পারে, জানতেও পারে না, কই সমঝা নেই কই জানা নেই, তিনি তো বলেছেন। এই গানটা তো আমরা শুনেছি। আবার অন্যদিকে দ্বিতীয় গানে বলেছেন যে জীবনের যেসব মুহূর্তে চলে যায় ফিরে আসে। এবারে রাজস্থানের জয়পুর শহরের একজন গীতিকার, তিনি বললেন যে আমি পিছিয়ে থাকবো নাকি। তার নাম হসরত জয়পুরি। তিনি বললেন যে জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, এখানে কাল কি হবে কেউ জানে না। তাই তো বলেছিলেন, জিন্দেগি এক সফর হ্যায় সুহানা, ইহা কাল क्या हो किसने। একটা জিনিস আমি দেখছি যে সবকটা গানই কিন্তু কিশোর কুমার। এবং এটা আমার মনে হয়েছে, এটাও আমার মনে হয়েছে যে জিন্দেগি দিয়ে যে গানগুলোর কথা আমাদের মনে পড়ে, সেগুলোর একটা বিরাট অংশ কিশোর কুমার গেয়েছেন। তার সঙ্গে রাজেশ খান্না। আমি এটাই অবাক হয়ে যাচ্ছি। তো এবারে
যোগেশ বলে একজন গীতিকার ছিলেন, তিনি লখনৌয়ের। এবারে উর্দুতে লেখা হচ্ছে, হিন্দিতে লেখা হচ্ছে, সেখানে লখনৌয়ের কোনো ছাপ থাকবে না তা তো হতে পারে না। তাই তিনি বললেন যে আমি একটি ছাপ রেখে যাচ্ছি। তিনি লিখলেন, জিন্দেগি कैसी है पहेली हाय, कभी ये हंसाए कभी ये रुलाए। তিনি জিন্দেগি নিয়ে তিনি কি বলছেন, মান্না দে, তিনি এটা বুঝছেন। এখানে আমার মনে হলো যেটা, যে পাঞ্জাব, রাজস্থান, উত্তরপ্রদেশ, লখনৌ সব সুরে ভেসে গেলেও একবার মনে হলো যে বাংলায় আসা দরকার গৌরী প্রসন্ন মজুমদারের কাছে। তিনিও জীবন নিয়ে আমাকে বলে দিয়েছিলেন যে জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। সুতরাং এত কিছু জানলেও হিসাব নিকাশটা মিলবে না। তো এটা আমি ইনফ্যাক্ট গতকালই লিখেছি নিজের জন্য, এটা প্রকাশ করার জন্য, নিজের জন্য। এমন ভাবনা আগে সত্যি কখনো ভাবিনি। সত্যি দাদা, মানে আপনি তাৎক্ষণিক ভাবে যেভাবে বললেন, আমরাও আমাদেরকেও ভাবালেন আর কি। একটা গান আছে না, নচিকেতা তোমাকে ভাবাবোই ভাবাবো, মানে আপনি সত্যি সবাইকে ভাবিয়েই ছাড়লেন আর কি। জিন্দেগি বিভিন্ন সময় জিন্দেগি আমাদের কাছে বিভিন্ন ভাবে ধরা দেয়। কখনো সেটা পেহেলি হয়ে যায়, কখনো সেটা কেউ জানে না ভবিষ্যতে কি হবে, সেটাও একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যায়। সুন্দর ভাবনাটা বলার মতো। আপনি আমাকে বলুন যে আপনার এই মানে গানের কি প্রথম থেকে আপনি রবীন্দ্রনাথেই সম্পৃক্ত হয়ে আছেন, নাকি আপনি তার আগে অন্যান্য গানও যখন শুরু থেকে শুরু করলেন রবীন্দ্রনাথ দিয়েই শুরু করলেন? একদম না, আমি রবীন্দ্রনাথের গানই গাইতাম না। আমি এই যে হিন্দি যেগুলো আপনি বললেন, এগুলো ভজন, গজল, বেশি সবার সব থেকে পছন্দ ছিল গজল। আমি গজল গাইতাম। তারপরে আমি ক্লাসিক্যাল শিখতাম, তো যার জন্য আমাদেরকে ওগুলো শিখতে হতো সঙ্গে। তারপরে রবীন্দ্রনাথের গানে এসেছি অনেক পরে, কিন্তু আরো 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 অবাক লাগবে আপনার শুনলে, আমি কিন্তু ছোটবেলা নাচ শিখতাম, নাটক করতাম। রবীন্দ্রনাথের গানটাতে অনেক পরে এসেছি, এবং তারপরে দেখলাম যে একটা আইডেন্টিটি বানাতে গেলে একটা জায়গাতেই থাকতে হয়। সব রকম করতে গেলে কি হয় যে কোনো গানেই ঠিক পারফেকশনটা হয় না। আমার আবার এই পারফেকশন নিয়ে খুঁতখুঁতানি আছে। আর আমি অন্য গান শুনি এবং গাই, নিজস্ব খুব ক্লোজ বন্ধু মহলে করি, কিন্তু বাইরে সবার সামনে আমি গাই না। উচ্চাঙ্গ সঙ্গীতে আপনার গুরুদেব কে ছিলেন? উচ্চাঙ্গ সঙ্গীত আমি প্রথমে তো আমার বাড়িতে আসতেন, আমার টিচার ছিলেন বেনু সেন, তিনি সাগিরউদ্দিন খাঁ সাহেবের ছাত্র ছিলেন। তার কাছে আমি অনেকদিন তালিম নিয়েছি বাড়িতে। এরপরে গীতবিতানে তো আমাদের কোর্স ছিল ক্লাসিক্যালেরই, সেখানে ৭২টা রাগ শিখতে হয়েছে, তার পরীক্ষা হতো। তা ওইখানে আমাদের টিচার ছিলেন মল্লার বসু, তিনি রবীন্দ্র ভারতীর টিচার ছিলেন। তা এইরকম ভাবেই চলেছে। রবীন্দ্রসঙ্গীতে তো তখন পর্যন্ত আমি রবীন্দ্রসঙ্গীতে আসিনি, রবীন্দ্রসঙ্গীতটা আমি শুরু করেছিলাম, তারপর আশিস তার কাছে রবীন্দ্রনাথের গানটা শেখা। আপনার রবীন্দ্রনাথের গানে প্রবেশটা তাহলে কিভাবে হলো? মানে কোনো অনুষ্ঠানের মাধ্যমে, নাকি হঠাৎ মনে হলো যে রবীন্দ্রনাথে, কারণ একবার পড়লে আর বেরোনো মুশকিল? না, আমার তা নয়, আমার বাড়িতে কিন্তু গানেরই পরিবেশ। আমার দিদি তো গীতবিতানে ছিল, আমার আরেক দিদি ছিল রবীন্দ্র ভারতীর। আমার বেসিক্যালি বাংলা গানের যেহেতু ছিল, তা আমার বাড়িতে বাংলা সব রকম ঠুমরি, বাংলার যে ঠুমরি, বাংলার কীর্তন, এগুলো সব আমি গাইতাম। কিন্তু নজরুল গীতি, দ্বিজেন্দ্রনাথের গান, দ্বিজেন্দ্র গীতি, অতুল প্রসাদের গান আমার খুব প্রিয়। আমি কিন্তু এগুলো সবকটা গাইতাম। ইনফ্যাক্ট আমি এখনো গাই। কিন্তু যেহেতু আমার আইডেন্টিটিটা রবীন্দ্র সদন আর আকাশবাণীর জন্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়ে গেল, আমি সেইখান থেকে আমার পাবলিকলি আমি রবীন্দ্রনাথের গানটাই করি। কিন্তু আমি গান সব রকমের শুনি। পড়াশোনায় যে বললাম যে রবীন্দ্রনাথ ছাড়াও আমি বিভিন্ন বিভিন্ন বইয়ের মধ্যেই আমি থাকি। তার মধ্যে বৌদ্ধ ধর্মও আছে, তার মধ্যে আমাদের জৈন ধর্মের বইও পড়ি, আমাদের সুনীল গানগুলিও পড়ি, সব রকমই পড়ি। আমার ভালো লাগে।
এবং যত বাইরে যত কিছু জানা, এবং বিদেশি সাহিত্যও পড়ি। আচ্ছা, আপনার রবীন্দ্রনাথের গান সচরাচর যেগুলো আপনি বাছাই করেন, সেই বাছাই পর্বের যে চয়নটা হয়, এই চয়নের মধ্যে কি কোনো ফরম্যাট আছে? মানে আপনি ঠিক ওই ধরনের গানই বেশি পছন্দ করেন, অথবা ওই ধরনের গানেই আপনি স্বচ্ছন্দ, বা আপনার গায়কিটা অনেক বেশি সুস্পষ্টভাবে আপনাকে নিজেকে পরিবেশন করার ক্ষেত্রে অনেক বেশি সুপ্রযুক্ত বলে আপনি মনে করেন, সেই জন্যই এই গানগুলোই বাছাই করেন কি আপনি? একটু আত্মসমাহিত, আত্মনিবেদিত গানের যেগুলো আপনি সাধারণত যে গানগুলো। এটা তো বটে। আমাকে ইন্দ্রাণী বলছে সমৃদ্ধতার রোল চেঞ্জ হয়ে গেল, কিন্তু সাংবাদিক মানুষ, তাই সাক্ষাৎকার নেওয়ার সুযোগটা ছাড়ছেন না, এটা কি হলো? না, আমি আসলে একটা বিশেষ লক্ষ্যে এগোচ্ছি। তার কারণ হচ্ছে, ইন্দ্রাণীকেও জানাচ্ছি, যারা আছেন তাদেরও জানাচ্ছি, সেটা হচ্ছে আমার একটি অন্যতম প্রিয় গান হচ্ছে শ্রাবণী জানে, রবীন্দ্রনাথের। আজি যে রজনী যায়। হ্যাঁ, আমি এইবারে একটু বলি যে এই যে প্রসঙ্গটা আসলো, আমি একটু বিশেষ ধরনের গানই করি। হ্যাঁ, যেটা খুব সাধারণ, মানে খুব সাধারণ গাওয়া লোকের, মানে সাধারণ গান নয়, রবিয়াপন বেগে বা যে ধরনের গানগুলো খুব সহজ, আমি খুব সহজ পথে হাঁটি না। আমি সবসময় তাই একটু কঠিন পথটা আমি বেছে নিই। নইলে আমি সব রকম গান যেখানে গাই, আমি সব রকম গান করতেই পারতাম। কিন্তু আমি রবীন্দ্রনাথের ধ্রুপদাঙ্গিক গান বা একটু মুক্ত ছন্দের একটু যে গানের কথার বা ভাবের গভীরতা আছে, সেই গানগুলোর প্রতি আমার একটু, মানে কি বলবো, সেই গানগুলোর প্রতি আমার আগ্রহ বলতে পারেন, এবং গানগুলো গাইতেও আমার মনে হয় যে এটা তো গাইতে গেলে আমাকে আরো অনেক গভীরে যেতে হবে। একটা গান গভীরে যেতে গেলে সেই গানটা সম্পর্কে আমাকে জানতে হবে, তার পড়াশোনা করতে হবে। এইগুলোর আমাকে ভীষণভাবে, আমি একটা জানতে গেলে দেখলাম যে এর সঙ্গে সঙ্গে একটা একটা করে দরজা খুলে যায় বলে না, এই একটা একটা করে দরজা খুলতে খুলতে দেখা গেল যে ওই গানটার মধ্যে ঢুকতে আমার অনেকটা সুবিধে হলো। তার গভীরভাবে ভাবতে গেলে তাই ধরনের গানই আমাকে টানে। এবং সেই জন্য রবীন্দ্রনাথ একটা বিশেষ শক্তিও প্রদান করেন এই গানগুলোর মাধ্যমে। হয়তো তাই। আসলে রবীন্দ্রনাথকে এমন একজন মানুষ যে, আমার ধারণা যে রবীন্দ্রনাথকে অনুসরণ করে গেলে প্রচুর আত্মশক্তি অর্জন করা যায়। রবীন্দ্রনাথ জীবনে একাধিকবার ডিপ্রেশনের শিকার হয়েছেন, অবসাদের শিকার হয়েছেন, 1909 সালে, 1914 সালে। এবং আমরা অবাক হয়ে বিস্মিত হই যে মানুষটি সব থেকে ডিপ্রেশনের শিকার হয়েছেন ঠিক যে বছরে, 1913 শেষ থেকে 1914 পুরোটা, গোটা গীতবিতান আমরা যদি খুব লক্ষ্য করি তাহলে দেখব যে সেই ডিপ্রেশনের সময়কালে, যে সময় তিনি সেপ্টেম্বর মাসে তার পুত্র রথীন্দ্রনাথকে লিখছেন যে সর্বদাই মরিবার পরে একটা তাড়না তৈরি হয়েছে, মরবার ইচ্ছে আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। সিএফ অ্যান্ড্রুসকে লিখছেন যে আমার আর আমি সব দিক থেকে নিজেকে প্রত্যাহার করে নিতে চাই, আমার যেন আর ঈশ্বর আমাকে কেন এখন এরকম চিঠি লিখছেন। সেপ্টেম্বর মাসে যে ভদ্রলোক তার পুত্রকে বলছে যে আমার মরবার ইচ্ছা, মরা এবং মৃত্যুর স্বাদ আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, এতটাই তিনি ডিপ্রেশনে ডুবে গেছেন, নিমজ্জিত হয়ে গেছেন, অবসাদগ্রস্ত হয়ে গিয়েছেন, অথচ তিনি তার ঠিক 1 মাস আগের আগস্ট মাসে কিন্তু লিখেছেন আগুনের পরশমণি। এবং ওই 25শে সেপ্টেম্বরের সেই চিঠি যখন তিনি মৃত্যুকে কামনা করছেন, তার ঠিক 10 দিন পরে অক্টোবর মাসের 4 তারিখে তিনি লিখেছেন তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি গানের সুরে। এবারে হ্যাঁ, তারপরে বলুন। এই শক্তি যার আছে, তিনি তো সাধারণ মানুষ হতে পারেন না, তিনি মহামানব তো বটেই, কিন্তু একটা কার্যত যেন জাদু শক্তি আমাদের মধ্যে সঞ্চারিত হয়। এবং এক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য হলো যে বছরটিতে একজন মানুষের সব থেকে বেশি ডিপ্রেশন এবং অবসাদ, সেই বছরে তিনি সব থেকে বেশি গান লিখেছেন, 130টা। 1914 সালে তার গানের সংখ্যা 130। আর তার আগের যে অসুস্থতা, অর্থাৎ 1909, সে 1909-78, অন্য কোনো বছরে এত গান নেই। যে সময় তিনি অবসাদগ্রস্ত, যে সময় তার দিনে ডিপ্রেসড, সেই সময় তার এই গানগুলো হচ্ছে। এবং এই সময়গুলোতে কোন গানগুলো লিখেছেন? আর জ্যোৎস্না রাতে সবাই যাবে গেছে বনে,
এই গানগুলো বেরোচ্ছে। ক্লান্তি আমার ক্ষমা করো প্রভু, এইটা বিবাহ, প্রত্যেকটা গান যে উনি লিখছেন না, এটা ওনার মনে ডিফারেন্ট ফেজ। এই ফেজ গুলো আমরাও পারবি। আমাদেরও যখন ডিপ্রেশন আসে, আমি তো নিজেই মাঝে মাঝে ভীষণ ভাবে এক একটা সময় জীবনের এমন এক একটা পরিবর্তন আসে, তখন মনে হয় যে আর বোধহয় উঠে দাঁড়াতে পারবো না। তখন কিন্তু দেখেছি যে রবীন্দ্রনাথের গানটাই কিন্তু আমাকে দাঁড় করায়। মানে সুতরাং রবীন্দ্রনাথের গানটা কিন্তু আমার কাছে, আমি সবাইকে বলি, আমার কাছে একটা মন্ত্র শক্তির মতো, যে শক্তি আমাকে অন্য কোনো গান দিতে পারে না। সুতরাং রবীন্দ্রনাথের গানে, যে মুক্ত ছন্দের গানে, যে ইন্দ্রাণীও লিখছে বিশেষ পছন্দের, মুক্ত ছন্দের গান আমার পছন্দের। আমি কিন্তু ধ্রুপদাঙ্গীর গানটা আরো বেশি পছন্দ করি। তুমি সমৃদ্ধদাকে তোমার আড্ডা করে আবার আমন্ত্রণ জানিও, অসাধারণ। এটা তো ঘটনা, সমৃদ্ধদা একবার আসলে তো হবে না, সমৃদ্ধদার জ্ঞানের ভান্ডার তো আমি জানি বিশাল একটা সমুদ্র। তা সেই হিসাবে আপনি কথার জাল বিস্তার করে যেটা করছেন সেটা হচ্ছে ঘড়ির কাঁটাকে এগিয়ে দিচ্ছেন। আগে আপনি গানটা শুরু করুন, মুক্ত ছন্দ হোক, যেটা আপনার পছন্দের গান। আচ্ছা আচ্ছা, আপনি বহুদিন ধরে একটা গানের কথা আমাকে বলছেন, আমি দিল্লিতে গেছিলামও, আমার ইচ্ছে ছিল গানটা করার, কিন্তু ঠিক পরিবেশ হয়নি, মানে সময় সুযোগ হয়নি ওই গানটা শোনানোর। আমি চেষ্টা করছি ওইটা গাই। তো ওই গানটা আমার খুব প্রিয় গান, যে গানটি অ্যাকচুয়ালি রাধা ভাবের গান। মানে রাধা, শ্রীকৃষ্ণ যখন চলে গেলেন মথুরায়, রাধা এক অনন্ত বিরহে রাধা করলেন আর কি, এবং তিনি বাকি জীবনটা শ্রীকৃষ্ণর কি বলবো অপেক্ষায় কাটিয়েছেন। এবং এইটা একটি বসন্তের গান, প্রেম, বসন্ত, প্রেম, অনুষঙ্গ। আমি সেটাই গাইছি। আগের কথাটা বের করে নি, হ্যাঁ, 1 মিনিট আমাকে সময় দিন। আমার খুব ইচ্ছে ছিল এবার, আমি গত বছরও যখন গেছিলাম 22শে শ্রাবণের অনুষ্ঠানে এই গানটা গাইবার আমার সুযোগ হয়নি, কারণ ওটা তখন অনুষঙ্গ ছিল না, আমার বিষয় ছিল রবীন্দ্রনাথ ও কালিদাস। যেহেতু বর্ষাকাল ছিল, আষাঢ়স্য প্রথম দিবস হিসাবে কালিদাসের এই মেঘের, উনি সব থেকে মজার ব্যাপার, কালিদাস যখন গল্পটা তো তাই ছিল, মেঘদূতের যে যক্ষ, সে তো দাক্ষিণাত্যে তাকে পাঠিয়ে দেওয়া হয়, সে তার স্ত্রী অলকাপুরীতে থেকে গেল এবং তিনি চলে আসলেন দাক্ষিণাত্যে। এবং এখানে এসে আমি, মানে আমার অভিজ্ঞতা, আমি যে বাড়িটায় থাকি, আমার জানলা দিয়ে না এত ভালো মেঘ দেখা যায়, আমার মনে হয়েছিল বোধহয় উনি দাক্ষিণাত্যে, সেখানকার মেঘ দেখেই মনে হয়েছিল মেঘকে চিঠি লিখে পাঠানো যায়, মেঘকে দূত করে পাঠানো যায়। তা সেই হিসেবে আমি ভেবেছিলাম। এবং রবীন্দ্রনাথের অনেক লেখা আছে মেঘদূতকে নিয়ে, সেকালে কাল একটা কবিতা আছে, এবং মেঘদূত নিয়েই ওনার একটা প্রবন্ধ আছে, মেঘদূত নিয়েই একটা লেখা আছে, একাধিক লেখা। এবং সেকালে কাল, ওই যে শুধু সেকালে কাল বলতে উনি অভিসারের কথা বলেছেন, যেখানে আজও রাধা কাঁদে যমুনা তীরে, কথাটা আসছে, তখনও বলছেন অভিসার তো আজও। তোমরা আপনার যক্ষের যে কষ্ট, সেটা প্রত্যেকটা মানুষই তো বিরোধী যক্ষ, আমরা মনকে মেঘ হিসাবে পাঠাচ্ছি। সুতরাং উনি সেইভাবেই কানেক্ট করেছে যে যক্ষ যে মেঘকে পাঠাচ্ছেন, আমরা আমাদের মনকে পাঠাচ্ছি মেঘ করে। সুতরাং আমাদের প্রত্যেকের মধ্যে আমরা এক একটা বিচ্ছিন্ন দ্বীপে রয়েছি। আমি এই লেখাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিয়েছিল এক সময়, যে এই যখন আমার পড়াশোনার এই এসবগুলো বিষয় ছিল, তখন আমি ভাবতাম যে এইভাবে যিনি ভাবছেন, তার ভাবনাটার সঙ্গে, তারপরে আমি দেখলাম যে তখন তো ছোট ছিলাম, এখন যাই হোক, রাধা ভাবের ওই গানটি আমার, আজি যে রজনী যায়, গানটি আমি পড়ছি। আজি যে রজনী যায়, ফিরাইব কেমনে, আজি যে রজনী যায়, ফিরাইব কেমনে, আজি যে রজনী যায়, নয়নের জল ঝরিছে
যে রজনী যায় এ বেশভূষণ লভ সখী লভ এ কুসুম মালা হয়েছে এমন জামিনী কাটিল বিরহ সায়নে আজি যে রজনী যায় বৃথায় অভিসারে যমুনা পারে এসেছি আমি বৃথায় অভিসারে যমুনা পারে এসেছি বহে বৃথা মনসা এত ভালোবাসা বেসেছি শেষে নিশি শেষে বদন বলিল ক্লান্ত চরণ মন উদাসীন ফিরিয়া চলেছে কোন সুখহীন ভাবনে আজি যে রজনী যায় ভোলা ভালো তবে কাঁদিয়া কি হবে মিছে আর ভোলা ভালো তবে কাঁদিয়া কি হবে মিছে আর যদি যেতে হয় প্রাণ কেন চায় পিছে আর কুঞ্জ দুয়ারে অবধের মতো রজনী প্রভাতে বসে রব কত এবারের মতো বসন্ত গত জীবনে আজি যে রজনী যায় ফিরাইব তাই কেমনে আজি যে রজনী যায় চমৎকার, অবিস্মরণীয় লাগলো এই গানটার। আমি সাধারণত তিনজনের গান শুনি, তাদের গানই আমার খুব ভালো লাগে বলে ঘুরিয়ে ফিরিয়ে শুনি। এক হচ্ছে কণিকা বন্দ্যোপাধ্যায়, তারপরে
এছাড়া ঋতু গুহ এবং পরবর্তীকালে কবির সুমন, এই তিনজন এই গানটা আমার আমার কাছে সর্বোত্তম গান করেন। ঋতু গুহ একটু এগিয়ে আমার আমার কানে আর কি। শৈলজা-রঞ্জনের গানও আপনি শুনেছেন, তিনি একটা সম্পূর্ণ অন্যভাবে এই গানটা গেয়েছেন। শৈলজা-রঞ্জন মজুমদারের ছাত্র, আশিসদার ছাত্রী, সুতরাং আমাদের ঘটনা শৈলজা-রঞ্জন মজুমদারের তানপুরায় গান গাওয়া। আমাদের ছোটবেলা থেকে আমরা তানপুরা আর এসরাজ, এই ছিল আমাদের গানের, অন্য কোনো যন্ত্রানুষঙ্গ আমাদের আলাদা ছিল না কোনো। আচ্ছা 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 আচ্ছা, আমরা সেই ঘরানাতে এই গানটির সেটা শুনে বুঝতে পারলাম যে আপনি ওই শৈলজা-রঞ্জনের ঘরানায় বলেই এই গানটিতে একদম শেষ শব্দ, যেটা সব থেকে কঠিন আমার মনে হয়, আমি খুব সাধারণ শ্রোতা, আমি ওই শব্দটা শোনার জন্যই মানে এই গানটা শুনি, সেটা হচ্ছে জীবনে, এবারের মতো বসন্তগত জীবনে। ওই জীবনে শব্দটার উচ্চারণ এবং তার সুরের যে গায়কী, সেইটি আমার সব থেকে বেশি প্রাণিত করে বলা যেতে পারে। তো সেটি আমার অসম্ভব ভালো লাগে। সেই জিন্দেগি কথাটা আবার ফিরে আসলো, এই কথাটা, এই যে রাধা, এই যে বললাম না যে অনন্ত বিরহে রাধা উনি শ্রীকৃষ্ণের কথা ভাবছেন, এই জীবনের মতো তার বসন্ত আর ফিরে আসবে না, এইটাই গানটির মানে বলে না কি ওয়ার্ড, সেই কি ওয়ার্ডটা হচ্ছে যে মতো বসন্তগত জীবনে। তার রবীন্দ্রনাথের অনেক গান আছে ভানু সিংহের পদাবলী ছাড়া, যেটা রাধা ভাবেন না। এবং আমরা একটা অনেক গান আছে, যেমন সখী বহে গেল বেলা, তারপরে সখী ওই বুঝি বাঁশি বাজে, তারপরে বুঝি বেলা বহে যায় কাননে আয় তোরায়। আরেকটি গান যেটা খুব কম গাওয়া হয়, সেটা হচ্ছে আমরা শুধু রাধার কথাই ভাবি, রাধার বিরহ, রাধার কষ্ট, কিন্তু আমরা শ্রীকৃষ্ণের দিকটা কিন্তু ভাবি না। শ্রীকৃষ্ণ তো রাধাকে ছেড়ে এসেছিলেন, তার ভিতরেও কিন্তু ওই কষ্টটা ছিল। এবং রবীন্দ্রনাথের একটা গান আছে বাঁশরি বাজাতে চাহি, সেই গানটা কিন্তু শ্রীকৃষ্ণের কথাই বলছে, যিনি রাধার জন্য বাঁশরিটা বাজাতেন, কিন্তু যাকে ছেড়ে এসেছেন তার আর বাঁশরিটা উনি বাজাতে পারেন না। এই গানটির একটা ছায়া আমি অনেকদিন পরে পেয়েছিলাম ঋতুপর্ণ ঘোষের রেইনকোট সিনেমাটাতে, আপনি হয়তো দেখেছেন, সুধা মুদগালের গাওয়া মথুরা নগরপতি কাহে তুম ভুলে যাও। আচ্ছা, বারবার করে বলছে যে আপনি গানটা শুনবেন, গানটার মধ্যে বারবার করে আছে যে তুমি যখন সবাই ঘুমিয়ে পড়ে তুমি কেন যমুনা তীরে চলে যাও, কেন তোমার চোখে জল, কার কথা তোমার মনে পড়ে, মথুরা নগরপতি কাহে তুম, মানে বারবার তোমার মনের মধ্যে গোকুল ফিরে আসে, কিন্তু তুমি আর ফেরত যেতে পারবে না। সেই তোমার রাধাকে তুমি ফেলে এসেছো, সেই বিরহ কিন্তু শুধু রাধিকার নয়, শ্রীকৃষ্ণও কিন্তু একই কষ্ট সারা জীবন ভোগ করেছে। এবং এই লেখাটা আমি রবীন্দ্রনাথের গানেই পেয়েছি প্রথম, এবং পরবর্তীকালে দেখেছি যে এটা নিয়ে কিছু একজন দুজন কাজ করেছেন। আমার ইচ্ছা আছে এই ধরনের কিছু কাজ করার। রবীন্দ্রনাথ ক্রমাগত নিজেকে একটা এক্সপেরিমেন্টেশনের মধ্যে, পরীক্ষার মধ্যে দিয়ে কঠিন পথ অতিক্রম করার দিকে এগিয়েছেন, বাংলা ভাষাকে একদম সুসজ্জিত করার লক্ষ্যে। মানে আমরা 1883 সালের একটা 22 বছরের যুবক, সে একটি গান যখন লিখলো, সেই গানটা প্রথম থেকে খুবই সাধারণভাবে এগোচ্ছে, খুব একটা সাংঘাতিক তার মধ্যে আমরা লক্ষ্য করিনি যে খুব বড় একটা জাদু আছে, খুব বড় একটা বৈশিষ্ট্য আছে। আচমকা সেই গানের মাঝখানে একটি শব্দ আমাদের প্রায় সম্পূর্ণ 1883 সালের কলকাতার, আমার মনে হয় কলকাতার শ্রোতাদেরকে তো নাড়িয়ে দিয়ে যাওয়া উচিত, আমাদের এখনো নাড়িয়ে দিয়ে যায় যে 22 বছরের এক যুবক ওই একটি লাইন, মাঝখানে একটি লাইন দিলেন যে যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে, এই একটি লাইন আমার প্রাণের পরে ওই গানটির এই মাঝখানের লাইনটি তিনি একটা বিদ্যুৎ চমকের মধ্যে বুঝিয়ে দিলেন যে আমি এসেছি। এই যে প্রবণতাটা চললো, আমরা লক্ষ্য করলাম 10 বছর পরে, অর্থাৎ 1893 সালে তিনি যখন গান লিখছেন, তখন সম্পূর্ণ নিজেকে পাল্টে ফেলে এতদিন পরিচিত যে বাংলা শব্দগুলো সেগুলোই ব্যবহার করছিলেন। অর্থাৎ প্রাণের পরে, প্রেম, ভালোবাসা কিংবা খেলা, কুসুমবন, এগুলো উনি ব্যবহার করেছেন বহুবার।
কিন্তু আমরা 10 বছর পরে দেখছি তিনি বাংলা শব্দ নির্মাণও করার দিকে এগিয়েছেন। আমরা হঠাৎ পাচ্ছি নতুন একটা শব্দ, যে পুলকিত চিত্তকাননে তিনি যুক্ত করে ফেলছেন। আমরা জানছি একসঙ্গে তিনি যুক্ত করে বলছেন আনন্দ বসন্ত দিচ্ছেন যে কিরণ মগন গগনে। এই যে সম্পূর্ণ নতুন শব্দের উচ্চারণ, এইটিকে আমাদের চমৎকৃত করে। তো আমি একদম শেষ পর্যায়ে বুঝতেই পারছি, তো আমি আপনাকে একটা প্রশ্ন করছি, সেটা হলো প্রণয় প্রশ্ন নামে একটা কবিতা আছে। সেই কবিতার প্রণয় প্রশ্ন কবিতাটি, এই প্রণয় প্রশ্ন কবিতাটি হচ্ছে একই সত্য সবই সত্য হে আমার চিরভক্ত। এই যে হে আমার চিরভক্ত, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে বইতে, আমরা সঞ্চয়িতা খুললে দেখতে পাবো। আবার আবার একই সত্য সবই সত্য, অর্থাৎ সবই আছে, কিন্তু এটা যখন গানে পরিবর্তিত হলো তখন ওটা হয়ে গেল সকলই, আর নিচের প্রশ্নবোধক চিহ্নটা রইল না। এটাকে আপনি কি চোখে দেখেন? ওইটাই তো কথা, যে এটা কিন্তু অ্যাকচুয়ালি গান, এই কি সত্য সকলই সত্য, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি গান। মানে এই যে সত্য, এই সত্য কি, এই যে প্রশ্নবোধক বোধটা, এই প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু আমাদের মধ্যে একটা সবসময়কার একটা দ্বন্দ্ব। আমরা যেটা দেখছি, আমরা যেটা শুনছি সেটা কি ঠিক, আমরা যেটা ভাবছি সেটা কি ঠিক, কিন্তু সত্যির পিছনেও কিন্তু অনেক সত্যি থাকে। যেমন আমরা এই যে এক্ষুনি যেমন আজকেই আমাদের ইতিহাস নিয়ে কথা হচ্ছিল, ইতিহাসের যে গল্প আমরা জেনে এসেছি তার পিছনেও অন্য গল্প রয়েছে। সেই রকম একই সত্যি সত্য, বারবার করে সত্যি কথাটা আসছে, আমি বলবো সত্যি কথাটাই এখানে কিওয়ার্ড। আপনি দু লাইন গান না, এক লাইনই করতে পারে, কি সত্য সকলই সত্য, মানে এই রকম গানটি। অন্য আরেকটু অন্য গান গাইবো বা অন্যরকম আলোচনা। আজকে আলোচনাটা খুব ভালো হলো। কস্তুরী দাস ঠাকুর লিখছেন অসাধারণ গান, মথুরা নগর প্রতি কেন ফিরে যাও সে গোকুল, ভীষণ সুন্দর আলোচনা, গান সম্পৃক্ত হয়ে যাচ্ছি ক্রমশ, অসাধারণ। দাদা আরো কিছু শুনি আপনার। আপনি তো মানে আমি দেখছি যে আপনি রবীন্দ্রনাথকে নিয়ে আমার অনেক বেশি মানে না 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 আমি একদমই না। আমি যেহেতু নিজে মানে বাংলা লিখি, অর্থাৎ কাজের সূত্রে বাংলা লিখি, তো রবীন্দ্রনাথের যে গানগুলো, সেই গানের যে শব্দ প্রয়োগ এবং শব্দ প্রয়োগের মধ্যে আমি অনন্ত একটা রহস্যের সংকেত খুঁজে পাই, বিভিন্ন সময় খুঁজে পেয়েছি। তো এই যে তার যে একটা অতিমানবিক তার গীতিকার, তার শুধুমাত্র একটা সুরের অংশ, সেটা আপনি ভালো বুঝবেন, গানের অংশটা আপনি ভালো বুঝবেন, কিন্তু আমরা তো সাধারণ শ্রোতা এবং পাঠক। তো রবীন্দ্রনাথের গান শুধু পাঠ করলেও তো এক ধরনের কার্যত গঙ্গা স্নানের মতো এক ধরনের পবিত্র ভাব তৈরি হয়। যে এই দাদা এক মিনিট আমি বলি, আমরা যখন গান শিখি বা শেখাই, আমাদের কিন্তু বারবার করে বলা হয়, বা আমিও বলি, যে গানটা গাইবার আগে গানটা পড়ো। সুচিত্রা মিত্রও যখন গান তোলাতেন, উনি কিন্তু বলতেন যে গানটা বারবার পড়ো, প্রতিদিন গানের মানে পাল্টাবে। গানটা যদি আগে, উনি তো আগে কবিতা হিসেবে লিখেছেন, অনেক গানে কিন্তু কবিতা হিসেবে লেখা, কিন্তু সুর যখন দিয়েছেন তখন কথা পাল্টে দিয়েছেন, এরকম বহু গান আছে। এই আপনার আজি যে রজনী যায়, তো কবিতা একদম অন্যরকম, কবিতাটা অনেক বড়, অনেক বড় না, এটা তো উনি গানের জন্য ওইটুকু অংশ। আর একটা গান আছে সেটা হচ্ছে সমাজ, খুব বিখ্যাত একটি গান, বর্ষার একটি গান, সমাজ ও সংসার মিছে আজ মিছে জীবনের কলরব, কেবলই আঁখি দিয়ে আঁখি বর্ষা নিয়ে তো প্রচুর, বর্ষার প্রতি উনি বিশেষ বলা যেতে পারে দুর্বল। বর্ষাকে নিয়ে উনি অনেক বেশি আমাদেরকে উপহার দিয়েছেন, প্রচুর গান। বর্ষার দিনে কবিতাটা বর্ষার দিনে, কিন্তু গানটা যেটা এমনও দিনে তারে বলা যায়, গানের কথা আর বর্ষার দিনের কথা কিন্তু অনেক আলাদা। আসলে বর্ষা তো একটা পৃথক অস্তিত্ব, একটা আলাদা আইডেন্টিটি সমগ্র ঋতুর মধ্যে। আমরা লক্ষ্য করি যে বাঙালি সমাজে যে ঋতুগুলো আছে তাদের প্রত্যেকের নামে সন্তানদের নাম দেওয়া হয় সব পুত্রদের, বসন্ত, হেমন্ত, শরৎ, এই যে নাম দেওয়া হয়। শীত বলে কেউ নাম হয় না, একমাত্র বর্ষা হলো নারী।
তো ফলে ঋতুর দিক থেকে এবং শুধুমাত্র পৃথক একটা সত্তা। তো সুতরাং সেক্ষেত্রে রবীন্দ্রনাথের বসন্ত এবং বর্ষার গানের প্রতি প্যাশন যেন একটু বেশি। হ্যাঁ, একটা গান আছে, এপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু। ও, মুখর এবং নীরব দুটোই আছে। মানে এই গানটা শুনে আমার মনে পড়লো যে মুখর এবং নীরব নিয়ে আরেকটি গানও আছে, এবার নীরব করে দাও হে তোমার কবিরে, মুখর কবিরে, এবার নীরব করে দাও হে তোমার মুখর কবিরে। যে গানটা আপনি বললেন এই গানটাও ভালো, যে গানটা আপনি বলছিলেন মুখর কবিরে। হ্যাঁ, কেকা এবং কুহু এই দুটো একসাথে তো কখনোই হবে না। কেকা হচ্ছে ময়ূর, যে বর্ষায় তার রূপ ফুটে ওঠে, আর কুহু তো বসন্ত। তার মানে বর্ষা এবং বসন্তকে তিনি একটা মেলবন্ধন ঘটিয়েছেন। মেলবন্ধন ওই খাঁচার পাখি বনের পাখির মতো, দুজনেই দুজনের খুব কাছাকাছি কিন্তু মিলিত হতে পারে না, মানে বেসিক কনসেপ্টটা সেটা। আচ্ছা আচ্ছা, যে এমনই দুই পাখি দুহারে ভালোবাসে, কিন্তু কি হয়, দুটো পাখির কখনো মিলন হয় না, খাঁচার পাখি আর বনের পাখি। তেমনি বসন্ত এবং বর্ষা, আপনি এক্ষুনি বললেন যে বসন্ত হচ্ছে পুরুষ আর বর্ষা হচ্ছে স্ত্রী, এবং বসন্ত বর্ষা দুজনেই কিন্তু দুজনের মিলন হয় না, একই সময় বসন্ত বর্ষা হয় না, ময়ূর আর কোকিল একসাথে ডাকে না। মানে ওনার বক্তব্যটা ওই এপারে মুখর হলো কেকা ওই, ওপারে নীরব কেন কুহু হয়, এই একটা লাইনে অনেকটা কথা বলা হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, একদমই তাই, এটা ভারী চমৎকার বলেছেন। ঠিক, এইগুলো মানে আমি এগুলো ভাবি আর কি, আমার কথা জানি না ঠিক হয় কিনা, সবসময় চেষ্টা করি এগুলো নিয়ে চর্চা করতে। খুব ভালো লাগলো দাদা, 1 ঘন্টার আমি যা মানে ভাবছিলাম যে আপনাকে কি প্রশ্ন করব, আপনাকে প্রশ্ন করা আমার দৃষ্টতা, কিন্তু মাঝখানে একটু খুব ভালো লাগলো। দেখুন এই সুযোগে আমার ওই গানটা শোনা হয়ে গেল। এই গানটা আমার খুব প্রিয় একটা গান। আমি এই গানটার মধ্যে আমি ভাবার চেষ্টা করি একজন রাধা ভাব, যে সত্যি সত্যি রাধা ছিলেন কিনা সেটা একটা বিরাট প্রশ্ন। মানে শুধু আমি অনেক জায়গায় পড়েছি রাধার কি আদৌ কোনো অস্তিত্ব ছিল, কিন্তু এরকম একজন কাল্পনিক চরিত্র, একজন মানে একজনকে মানুষকে নিয়ে এত সাহিত্য, এত গান, এত কবিতা লেখা হয়েছে, সেইটাই বা কম, তাই না? মানে সেইটাই একটা বিশ্ব, আমাদের একটা আশ্চর্যের বিষয়। একটা সময় কানু ছাড়া গীত নেই কথায় বলে, কিন্তু রাধা ছাড়াও তো গীত নেই, মানে এটাও তো ঠিক। সম্পূর্ণ বলা যেতে পারে যে কৃষ্ণ দর্শনটাই পাল্টে গেল রাধার আঙ্গিককে সঙ্গে নিয়ে। কৃষ্ণ দর্শন সম্পূর্ণ একটি আলাদা সত্তা, কিন্তু যেই মাত্র রাধার সঙ্গে তার সংযুক্তি তৈরি হয়ে গেল, কিন্তু পৃথকভাবে দেখা যাচ্ছে রাধা নিজেও একজন আলাদা অস্তিত্ব ধারণ করে রয়ে গেলেন কিন্তু ভারতীয় জনসমাজে। মানে এই শক্তিটাও কিন্তু তিনি অর্জন করেছেন। ঠিক, ওই রাধিনী শক্তি, উনি শ্রীকৃষ্ণকে ঘিরেই ওনার জীবন, কিন্তু শ্রীকৃষ্ণকে ছাড়াও উনি একজন স্বতন্ত্র সত্তা। স্বতন্ত্র সত্তা। আপনি কি বলছেন এরপর? হ্যাঁ, আপনি কিছু বলছিলেন। না, আমি ওটাই বলছি যে রাধা মানে রাধার একক সত্তা যেটা, এই একক সত্তাটাও আমার মনে হয় যে একটা নারী শক্তিরও প্রকাশ ভারতীয় সমাজে। আমি ভাবিনি আজকে আমাদের বিষয় রাধা এসে যাবে। আমি একটা গান আমার মনে হচ্ছে এই প্রসঙ্গে, আমার অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে এসে গেছে, আমি ওই গানটা দিয়ে একটা দেখি, এই এক্ষুনি কথাটা আসলো না। বুঝি বেলা বোধে যায় কাননে আয় তোরা, বুঝি বেলা বোধে যায়, আলোতে ফুল উঠল ফুটে ছায়ায় ঝরে পড়ে যায়, বেলা বোধে যায়, বুঝি বেলা বোধে যায় কাননে আয় তোরা আয়, বুঝি
বেলা বহে যায়, সাজ ছিল ওরে ফুরিয়ে দেব মনের মতন মালা গেথে, সাজ ছিল ওরে ফুরিয়ে দেব মনের মতন মালা গেথে, কই সে হলো মালা গাথা, কই সে যমুনার ঢেউ যাচ্ছে বয়ে, বেলা চলে যায়, বুঝি বেলা বহে যায়, কাননে আয় তোর আয়, বুঝি বেলা বহে যায়। সবকটাই ওই সে রাধা বিরহ। হ্যাঁ, এই গানটা কিন্তু খুব অনেক দিন পরে শুনলাম, ইনফ্যাক্ট কবে শুনেছি আমার তাও মনেও পড়ে না। এই প্রবণতাটা খুব ভালো, সেটা হচ্ছে আপনি বেশ বিভিন্ন খনিতে ঘুরে 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 এই মণিরত্নগুলো তুলে আনেন। না, আমি একটু অপ্রচলিত গানই গাইতে পছন্দ করি, না হলে গানগুলো আর আসবে না কেউ, আর এই গানগুলো কোথায় হারিয়ে যাবে। সুতরাং আমি চেষ্টা করি এগুলোকে আরো যাতে লোকের মধ্যে পৌঁছানো যায়। হ্যাঁ, নতুন করে পরিচয় করিয়ে দেওয়াও ঘটে। হ্যাঁ, কিন্তু গানগুলো নতুন নয়, গানগুলো আগেও ছিল, কিন্তু এখন কেউ গায় না, এটাই হচ্ছে সমস্যা। আমি জানি না আমাদের শ্রোতাদের যেটা হচ্ছে যে শ্রোতাদের প্রজন্ম তো বদলে যাচ্ছে, তার ফলে যে হয়তো একদম অল্প বয়সী শ্রোতা, তার পক্ষে সব গান শোনা হয়নি, কার পক্ষেই বা হয়েছে, সব গান তো কেউ জানে না, আমরাই কেউ জানি না, মানে আমি আমার কথা বলতে পারি, আমরা তো জানি না, সব গান তো শোনা হয় না। তো এখানে এই গানগুলোর মাধ্যমে আপনি গানের সঙ্গে পরিচয়ও করিয়ে দিচ্ছেন, এটি কিন্তু একটা অন্যতম বড় কাজ হচ্ছে অন্তত পক্ষে রবীন্দ্রনাথের প্রতি আমাদের যে নিবেদন বা আত্মসমর্পণ আত্মনিবেদন সেটি আর কি। রবীন্দ্রনাথকে ধরে থাকলে আমার মনে হয় যে একটা বড়সড় অবলম্বন পাওয়া যায় জীবনের আত্মশক্তি অর্জনের ক্ষেত্রে। সেটা ঠিক কথা, সেটা ঠিক কথা, কারণ ওনার লেখা সবসময় একটা মনের শক্তি। কিন্তু আমাদের অনুষ্ঠান মনে হচ্ছে যে এবারে শেষ করার সময় এসছে, কারণ 1 ঘন্টা অনেকক্ষণ পার হয়ে গেছে। এবারে গল্প করতে থাকি তাহলে আমারও খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু শিখতে পারলাম। দাদা আবার আমি বলবো, আবার আসতে হবে, আর অন্য কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তা অসংখ্য ধন্যবাদ আমার অনুষ্ঠানে আসার জন্য। এবং হ্যাঁ আছেন, অনেকেই আছেন, এবং প্রচুর সকলের লেখা আমার পড়া হলো না, তো যাই হোক, সব লেখা পড়তে গেলে অনেক সময় চলে যায়। তা ভালো লাগলো, আবার আসবেন, আবার আমরা নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব, আবার আমরা নতুন বিষয় নিয়ে আসবো, আবার আরো বেশি গান শুনবো, এবারে গান শোনাটা কম হলো। 1 ঘন্টা নিমেষে শেষ হয়ে গেল, বিউ বলছে একদম ঠিক কথা, 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। সুতরাং আমি এবারে আমাকে দাড়ি টানতেই হবে, না হলে গল্প এই ধরনের আলোচনা চলতেই থাকবে। সুতরাং কোথাও একটা তো তোমার শেষ কথা শেষ নাহি, যে শেষ কথা বলবে কে বলবে। সুতরাং আবার আসিব ফিরে, এটাই বলতে হবে। একদম ঠিক, আবার আসিব ফিরে। আমার অনুষ্ঠানে আবার আসবেন বিউ, তোমাকেও আমার নিমন্ত্রণ রইলো, জানানো রইলো, তুমিও এসো, কারণ আমি চেয়েছিলাম দুজনে, কিন্তু দুজনের বিষয় সত্যি আলাদা, তাহলে হতো না একসঙ্গে দুজনকে আনলে। ঠিক আছে, আরো হবে, আরো অনুষ্ঠান হবে, আড্ডাঘর আমার সবার জন্যই খোলা, যখন মনে হবে নিশ্চয়ই আসবেন, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে আমারও ভালো লাগে। আমি বলি না, আমি নিজে অনেক শিখি, আড্ডাঘরে যারা আসেন তাদের কাছ থেকে আমার অনেক কিছু নিজের শেখা হয়, খুব ভালো লাগলো। আমরা আবার পরবর্তী সোমবারের জন্য আপনার অনুষ্ঠান দেখব। শুভরাত্রি। শুভরাত্রি, নমস্কার। আমার অনুষ্ঠান আজকে আমি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।